বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আইটি ফর বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ এই লিসেনটিতে আমরা দেখব কীভাবে একটি ই কমার্স সাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমরা পূর্বের লিসেনটিতে দেখিয়েছি, তো আজকে আবার নতুন করে করছি, তবে গত দিনের মতো অতটা ব্যাখ্যা দিয়ে ইনস্টলটি করব না, খুব সংক্ষেপে বর্ণনা দিয়ে আমরা ইনস্টল করব। তো আমরা আগে থেকে জানি যে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটি রয়েছে অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাকে মূলত আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা ব্রাউজার ওপেন করি, আমরা এখানে ওয়ার্ডপ্রেস একটা আছে wordpress.com, আমরা সেটিতে না গিয়ে আমরা wordpress.org এই ওয়েবসাইটটিতে আসবো। আসার পরে ডান পাশে গেট ওয়ার্ডপ্রেস পূর্বের নাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ফিচার চলে আসছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9 অর্থাৎ 6.9 ভার্সন, এটা সর্বশেষ লেটেস্ট ভার্সন এই মুহূর্তে। তো এটিকে আমরা ক্লিক করে এটা আমরা ডাউনলোড করব। তো এটি ডাউনলোড হতে হতে আমরা এটাকে মিনিমাইজ করছি। আমরা জানি যে ওয়ার্ডপ্রেসটাকে লোকাল সার্ভারে রান করতে হয়, কেননা এটি একটি পিএসপি ফ্রেমওয়ার্কে করা, এবং পিএসপি মূলত রান করতে গেলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো লোকাল সার্ভারের সহায়তা নিতে হবে। তো আমরা এখানে এর সহায়তা নিচ্ছি। তো এখান থেকে আমরা জানি যে অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটি স্টার্ট করে রাখতে হবে, তো আমরা এটা দুইটাকে স্টার্ট করে রাখছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস 6.9 অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এই ব্রাউজারটাকে মিনিমাইজ করছি। আমরা এখান থেকে ডাউনলোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস এখানে চলে আসছে 6.9 দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে এই পাশে রাখি। পূর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে ইনস্টল করতে হয়, আজকে আমরা একটু দেখব। আমরা জানি যে সি ড্রাইভের ভিতরে জ্যাম্প, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি htdocs, মূলত এইখানে আমাদের ফাইলগুলো রাখতে হবে ওয়ার্ডপ্রেসে। তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাবল ক্লিক করে ওপেন করব, করার পরে জাস্ট এই ফোল্ডারটি টেনে এখানে ছেড়ে দেব। এক্সট্রাক্ট করলেও হয়, তো এটা করলেও হয়, অসুবিধা নেই। তো এই htdocs-এর ভিতরে থাকা ওয়ার্ডপ্রেসটাকে আমরা রিনেম করছি, যেহেতু আমি এটার একটা নাম দিব, তো আমি নাম দিচ্ছি মাই শপ, মাই দিয়ে আন্ডারস্কোর দিয়ে শপ দিচ্ছি, ফাঁকা রাখা যাবে না, দুঃখিত, আমি এখানে হাইপেন ব্যবহার করেছি, অসুবিধা নেই। আমরা মাই শপ মাঝখানে আমরা হাইপেন দিচ্ছি, সমস্যা নেই। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটাকে আপাতত আমি মিনিমাইজ করছি। এখন আমরা যে কাজটি করব, ব্রাউজারে যাব, গিয়ে আমরা এখানে লোকাল হোস্ট দিব, পূর্বের নাই দিলাম, তারপরে পিএসপি মাই অ্যাডমিন। আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ডেটাবেস তৈরি করতে হয়, এবং ডেটাবেজের পাশাপাশি সেটাকে প্রোটেক্ট করার জন্য ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা জানি যে বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা থাকে এবং ইউজার হচ্ছে রুট। তো যাই হোক, আমরা এখানে ডেটাবেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব, করলে আমরা এখান থেকে আমি এই ওয়ার্ডপ্রেসের ডেটাবেজের নাম দিচ্ছি মাই আন্ডারস্কোর শপ, এটি মনে রাখতে হবে, মাই আন্ডারস্কোর শপ। আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করছি। তো করার পর আমরা বাঁ পাশে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ডেটাবেস কিছু পূর্বে তৈরি করা ছিল এবং কিছু নতুন করে তৈরি করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাই শপ এটি। তো যাক, এটাকে আমরা এই ট্যাবে রাখছি, পাশাপাশি আমরা আরেকটা ট্যাব ওপেন করছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে লোকাল হোস্ট দিব, দেওয়ার পরে আমরা আমাদের সেই ফোল্ডারটি যেটি রয়েছে অর্থাৎ মাই হাইপেন শপ এটি এখানে দিয়ে দেব। তো আমি এখানে দিচ্ছি মাই হাইপেন শপ, আপনারা যে কোনো নাম দিতে পারেন, অসুবিধা নেই। দিলে এখানে মাঝে মধ্যে একটু সময় নেয়, তো আমরা একটু অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি পূর্বের নাই ড্যাশবোর্ডের অপশনটি চলে আসছে ইনস্টলেশনের। তো আমরা এখান থেকে কন্টিনিউ, এখানে বলে দিচ্ছে যে কী কী করা লাগবে। তো যাই হোক, এটা আমরা পূর্বেই জেনেছি। তো আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করব, করার পর আমাদের ডেটাবেজের নাম আমরা জানি যে মাই আন্ডারস্কোর শপ, এবং ইউজার নেম আমরা জানি যে বাই ডিফল্ট ইউজার নেম হয় রুট, এটা অবশ্যই ডেটাবেজের ইউজার নেম, এবং পাসওয়ার্ড থাকে ফাঁকা। এবার হোস্ট হচ্ছে সবসময় লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স
এখানে ডাবল পি আছে, ওয়ার্ডপ্রেস, এখানে যে কোনোটা থাকতে পারে। তো এখানে ডাবল পি থাক, তাতে কোনো সমস্যা নেই। আমরা এইভাবে রেখেই আমরা সাবমিটে ক্লিক করলে যদি ডাটাবেজের সাথে সঠিকভাবে কানেক্ট হয়ে থাকে, অর্থাৎ এই ডাটাবেজের সাথে যদি ওয়ার্ডপ্রেস কানেক্ট হয়ে থাকে, তাহলে এরকম রান ইনস্টলেশন লেখা আসবে। এখান থেকে আমরা এটাকে ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটের একটা টাইটেল দেবো, যেহেতু আমি নাম দিয়েছি মাই শপ, এবং এটার ইউজার নাম আমি আমিনুর দিচ্ছি। এবং এখানে চাইলে আমার পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারি। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5। যেহেতু আমি এখানে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছি, সেহেতু এখানে ভেরিফিক লেখা আসছে। তো যেহেতু আমি লোকাল সার্ভার ব্যবহার করছি, অসুবিধা নেই। পূর্বে আমরা এই পাসওয়ার্ড সম্পর্কে অবগত হয়েছি। তো যাক, আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, যেহেতু আমি উইক পাসওয়ার্ডটি ব্যবহার করবো। এখানে আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমার, আমি এখানে IT4BD@gmail.com। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এরপর আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো করার পরে একটু অপেক্ষা করলেই আমরা এখানে দেখতে পাবো যে এটি সঠিকভাবে ইনস্টলেশন হয়ে গেছে। তো যাক, আমরা সরাসরি এখানে লগ ইন করছি। তো লগ ইন করার পর আমরা এখানে ইউজার দিয়েছিলাম আমিনুর এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 দিয়ে আমরা লগ ইন করছি। তো লগ ইন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট ড্যাশবোর্ড থাকে সেটি চলে আসছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে পূর্বের ন্যায় সমস্ত যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। তো আমরা যদি এটাকে একটু ভিজিট করি, তো পাশে ভিজিট করে দেখতে পাবো সাধারণ একটি থিম চলে আসছে বাই ডিফল্ট, এবং একটি পেজ রয়েছে, স্যাম্পল পেজ। তো যাক, এখানে আমরা যেহেতু একটি ই কমার্স সাইট তৈরি করব, তো ই কমার্স সাইট তৈরি করতে গেলে বেশ কিছু ধরনের প্লাগইনস লাগে, যেমন এলিমেন্টর লাগে অনেক সময় ডিজাইনের মডিফিকেশনের ক্ষেত্রে। তারপর দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট ফর্মের জন্য কন্ট্রাক্ট ফর্ম 7। এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের জন্য দেখা যাচ্ছে ই কমার্স যে প্লাগইনস আছে সেগুলো লাগে। তো অন্যান্য থিমে কী হয় যে থিম ইনস্টল করার পরে, যেমন এক্সট্রা বা অন্যান্য যে থিমগুলো আছে, সাধারণ যে থিমগুলো আছে, তো সেগুলো ইনস্টল করার পর দেখা যাচ্ছে বাকি যে প্লাগইনসগুলো আছে এগুলো আমাদেরকে ম্যানুয়ালি এক এক করে ইনস্টল করতে হয়, একটু ঝামেলা হয়। তো আমি এখানে নতুন একটি থিম বিষয়ে অবগত করছি, সেটা হচ্ছে উস্টিফাই। তো এই উস্টিফাই আসলে এমন একটা থিম যেটাতে বেশ কিছু ফিচার বিল্ট ইন থাকে। তো এই থিমটি ইনস্টল করলে এর সাথে সংশ্লিষ্ট যে প্লাগইনসগুলোর প্রয়োজন হয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ইনস্টলেশন প্রক্রিয়া সাথে সাথে সম্পন্ন হয়। তো আমরা থিমটা ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা এখানে অ্যাড থিমে ক্লিক করব। করার পর আমরা এখানে সার্চ থিমে যে আমরা উস্টিফাই দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যেন বানানটা যেন ভুল না হয়। উস্টিফাই, এই বানানটি সঠিকভাবে হতে হবে, আদারওয়াইজ এই থিমটা আসবে না। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। করার পর একটু সময় এখানে নেবে। তো এই থিমটিতে ডেমো কিছু সাইট করা থাকে, ডিজাইন বা লেআউট করা থাকে, সেটিকে আমরা ইম্পোর্ট করে খুব সহজেই এবং অল্প সময়ে, একটু কম শ্রম এবং কম সময় ব্যয় করে ই কমার্স সাইট তৈরি করতে পারি। তো এটা দেখতে পাচ্ছি যে আমাদের থিমটি ইনস্টল হয়েছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভে ক্লিক করলে এটি অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্স আবার ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁ পাশে এই যে উস্টিফাই চলে আসছে, এটা কিন্তু পূর্বে ছিল না। তো এই উস্টিফাই থিমটি ইনস্টল করার পরেই কিন্তু এটা আসছে। তো আমরা এই উস্টিফাই যে অপশনটি আছে থিমের, আমরা এখানে ক্লিক করব। করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টার সাইট আছে, আমরা মূলত এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট ডেমো, এবং এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। যেমন এখানে বলে দিচ্ছে যে ইট উইল রিকোয়ার আদার থার্ড পার্টি প্লাগইনস, অর্থাৎ থার্ড পার্টি প্লাগইনস লাগবে, যেমন এলিমেন্টর, ই কমার্স, কন্ট্রাক্ট ফর্ম 7 ইটিসি। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, এই জিনিসগুলো সে স্বয়ংক্রিয়ভাবে এখান থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নেবে। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের এই ডেমোটাকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমাদেরকে ইনস্টল উস্টিফাই লাইব্রেরি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। করার পর এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
এখানে যে সময়টা প্রয়োজন হয় সেটার জন্য আসলে পিসির পারফরমেন্স বা ইন্টারনেট স্পিড, ব্রাউজারের পারফরমেন্স সব কিছু জড়িত। তো যার কারণে এখানে কারো কম সময় লাগতে পারে, কারো তুলনামূলক বেশি সময় লাগতে পারে। তো আমরা এখানে ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই ইনস্টলেশনটি কমপ্লিট হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করবো। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ উস্টিফাই সাইট লাইব্রেরি। মূলত আমরা এটাতে ক্লিক করব, অর্থাৎ ইনস্টলিংয়ের পরেই এটা আসবে, এটাকে আমরা অ্যাক্টিভ করবো। তো এখানে ক্লিক করে অ্যাক্টিভ করছি। করার পর এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু উস্টিফাই লেখা আসছে। এখানে আমরা স্টার্টে ক্লিক করব। তো করার পর আমরা এখানে ফ্রিতে ক্লিক করব। এখানে বেশ কিছু, যেমন অলে গেলে ফ্রি এবং প্রিমিয়াম দুটোই পাওয়া যাবে থিম। আর প্রোতে গেলে হচ্ছে এখানে প্রিমিয়াম, অর্থাৎ অর্থের বিনিময়ে থিমগুলো কিনতে হবে, এবং ফ্রিতে গেলে এখানে বেশ কিছু আমরা থিম দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমটি সিলেক্ট করছি, এটা সিলেক্ট করব। করার পরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি নেক্সট, এই বাটনটিতে ক্লিক করব। করার পর আমরা একটু অ্যাডভান্স একটু খেয়াল করলে দেখব এখানে বেশ কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে WooCommerce আর কি অর্থাৎ রিকোয়ার্ড, অর্থাৎ এটা লাগবেই। তো যাই হোক, আমরা এই অবস্থায় রেখে আমরা ইনস্টলে ক্লিক করলে এখানে প্রত্যেকটি প্লাগইন সফলভাবে ইনস্টল হলে সবুজ কালার ধারণ করবে, এবং যদি কোনো প্লাগইনস কোনো কারণে ইনস্টল না হয় তাহলে সেক্ষেত্রে লাল কালার ধারণ করবে। তো ধারণ করলে অসুবিধা নাই, পরবর্তীতে আমরা ওই প্লাগইনসটি ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারবো। তো যেহেতু এখানে ইউস্টিফাই যে থিমটি রয়েছে, থিমটির যে কার্যক্রম সেটি পরিচালনা করতে গেলে এই প্লাগইনসগুলোর প্রয়োজন, সেই কারণে আসলে এখানে এগুলো ইনস্টলেশন করতে বলা হচ্ছে। চাইলে আমরা স্কিপ করে পরবর্তীতে বাকিগুলো ইনস্টল করতে পারি, কিন্তু স্কিপ করলে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে পরবর্তীতে এই যে প্লাগইনসগুলো আছে এগুলো আবার পুনরায় ইনস্টল করতে হবে। তো আমরা সেই ঝামেলাটা করতে চাচ্ছি না। তো আমরা এখানে কিছুটা সময় ব্যয় করব, এখানে একটু সময় লাগবে। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, করলে আমরা দেখব যে ধারাবাহিকভাবে একটির পর একটি ইনস্টল হবে। যেমন এখানে WooCommerce সঠিকভাবে ইনস্টল হয়েছে, দেখে গ্রিন কালার আসছে। কন্ট্রাক্ট ইনস্টলেশন এইমাত্র সম্পূর্ণ হলো, এই জন্য এখানে এখানে রেড কালার আসছে। অসুবিধা নেই, আমরা চাইলে পরবর্তীতে এগুলো ইনস্টল করে নিতে পারবো। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লাগইনস ইনস্টল নাও হতে পারে। এর কারণ হচ্ছে ইন্টারনেট স্পিড বা এই যে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে এর সাথে যে উস্টিফাই যে থিমের যে লিঙ্ক করা আছে এগুলো যদি কোনো কারণে ব্রেক হয় বা কোনো কারণে যদি প্লাগইনসের ইউআরএল চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ইনস্টলটা হয় না আর কি। তো এটা অসুবিধা নেই, আমরা আমাদের সুবিধা অনুযায়ী প্লাগইনস ডাউনলোড করে পরবর্তীতে ইনস্টল করে নিতে পারবো, বা সরাসরি আমরা ড্যাশবোর্ড থেকে ইনস্টল করে নিতে পারবো। এই প্লাগইনস ইনস্টলেশনের বিষয়ে পূর্ব থেকে অবগত করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাগইনস ইনস্টল হয়েছে। আমরা একটু অপেক্ষা করবো। এখানে অ্যাডভান্সে ক্লিক করে দেখতে পাবো যে এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমরা ইনস্টল করবো। তো আমরা স্টার্ট ইম্পোর্টে ক্লিক করবো, অর্থাৎ ওয়েবসাইট থেকে বা উস্টিফায়ার সার্ভার থেকে এগুলো থিমের সাথে অ্যাড হয়ে যাবে। আমাদের এখানে 2% দেখতে পাচ্ছি, এভাবে 100% সম্পন্ন হবে। তোমরা দেখতে পাচ্ছি এখানে 18% পর্যন্ত হয়েছে, আর কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 99% পর্যন্ত ইম্পোর্ট হয়েছে, তো শতভাগই এখানে ইম্পোর্ট হয়েছে। তো ইম্পোর্ট স্ট্যাটাস সাইট। তো আমরা যদি আমাদের এই সাইটটি এই মুহূর্তে দেখতে চাই, তো আমরা ভিউয়ের সাইটে ক্লিক করব। তো ভিউয়ের সাইটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই সরাসরি সামান্য কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে পূর্ণাঙ্গ একটি ই-কমার্স সাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি যে মাই শপে ক্লিক করি, এখানে এটা হচ্ছে মূলত পূর্বের যে লেআউট, বাট উস্টিফাই ইনস্টল করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই লেআউটটি চলে আসছে। তো এটাকে যদি আমরা আগেরটাকে যদি একটু রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এটি চেঞ্জ হয়ে পরবর্তীতে উস্টিফাই সেই থিমটি চলে আসছে। WooCommerce প্লাগইনসের যে প্রোডাক্ট আছে বাই ডিফল্ট কিছু, যেহেতু আমরা উস্টিফাই থেকে ডেমো সাইট ইম্পোর্ট করেছি, সেহেতু এখানে ডেমো কিছু প্রোডাক্ট দেওয়া রয়েছে, লোগো দেওয়া রয়েছে,
ব্যানার দেওয়া রয়েছে ইত্যাদি। তো যাক, আমরা এখান থেকে ক্লোজ করে আমরা ড্যাশবোর্ডে ফিরে আসছি। তো ড্যাশবোর্ডে ফিরে আসার পরে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ই-কমার্স রয়েছে এবং এখানে প্রোডাক্ট রয়েছে। মূলত ই-কমার্সের কারণে এখানে প্রোডাক্ট রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর রয়েছে। হ্যাঁ, তো এইভাবে আসলে উস্টিফাই ইনস্টলেশনের সময় যে রিকোয়ারমেন্টগুলো ছিল প্লাগইনসের, সেগুলো এখানে সঠিকভাবে ইনস্টল হয়েছে। তো মূলত এইভাবে হচ্ছে আমরা উস্টিফাই ব্যবহার করে খুব সহজেই ই-কমার্স সাইট তৈরি করতে পারি ডেমো ইম্পোর্ট করে। তো আমরা যদি এখন মাই শপে গিয়ে যদি ভিজিট সাইটে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই কাঙ্ক্ষিত সাইটটি দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে যে ই-কমার্সটি রয়েছে, আমরা মূলত এই ই-কমার্স যে প্লাগইনসটি আছে আমরা এটাতে ক্লিক করব। করার পরে আমাদেরকে মূলত এখন স্টোরটার নাম কি দিতে হবে, অর্থাৎ আমরা এখানে স্টোরের নামটা কি দেব সেটা সেট করতে হবে, বা ই-কমার্সের যে প্যানেল আছে সেটি সেটিংসগুলো বা কনফিগারেশন করতে হবে। তো এটা করার জন্য আমরা এই যে সেট আপ মাই স্টোর রয়েছে, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে অপশন রয়েছে। আপনি কিসের কারণে বা কিসের জন্য বা কোন কাজের জন্য আপনি এই উস্টিফাইটি ইউজ করতেছেন বা এই ই-কমার্সটি ব্যবহার করতেছেন, সেটি এখানে দিয়ে দিতে হয়। তো এখানে বলা হচ্ছে যে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। তো যাক, আমরা আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস আমি এটা দিলাম। জাস্ট এটা একটা মানে কি বলে জরিপের মতো আর কি বিষয়টা। অর্থাৎ এই ই-কমার্সটি মানুষ কেন ইনস্টল করছে, কি কারণে, সেটি তাদের বোঝার জন্যই মূলত এই জরিপের মতো করে অপশন দেওয়া। তো যাক, আমরা প্রথমটি রেখে আমরা কন্টিনিউতে ক্লিক করছি। করার পরে যেহেতু আমাদের স্টোরের নাম ছিল মাই শপ দিয়েছিলাম, সেটি রয়েছে। এখন আমাদের এটা ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যে শপটি ইনস্টল করেছি এটি আমি কোন কাজের জন্য ব্যবহার করব। অর্থাৎ এই ই-কমার্স সাইটটা আসলে বিভিন্ন ধরনের হয়, যেমন ক্লথের জন্য হয়, বিউটি প্রোডাক্টের জন্য হয়, তারপর ইলেকট্রনিক্সের জন্য হয়, আবার অনেক সময় একটার ভিতরেই সব থেকে, যেমন দারাজ, অ্যামাজন, এরকম আর কি। তো স্পেসিফিকভাবে আমরা এখানে দিচ্ছি যে ক্লথ অ্যান্ড অ্যাক্সেসরিজ। এটা কেন দিচ্ছি, যেহেতু এখানে ক্লথের বিষয়ে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, বা তো এটা ভিজিট করলে মনে হচ্ছে যে এটা ক্লথের ই-কমার্স সাইট। এটি যেহেতু আমরা একটা প্র্যাকটিস পারপাসে করছি, সেহেতু আমি ক্লথ অ্যান্ড অ্যাক্সেসরিজটা সিলেক্ট করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ খুলনা রয়েছে। এটা স্বয়ংক্রিয়ভাবে জিও লোকেশনের মাধ্যমে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে এটি অটোমেটিক্যালি এখানে বসে যায়। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেট এ বুস্ট উইথ আওয়ার ফ্রি ফিচার্স আছে। এখানে বেশ কিছু ফিচার ফ্রি রয়েছে। তো আমরা চাইলে এগুলোকে টিক দিয়ে আমরা অগ্রসর হতে পারি। আর যদি আমরা মনে করি যে না, আমাদের এখন এই মুহূর্তে এগুলো প্রয়োজন নেই, তাহলে আমরা টিকগুলো তুলে দেব। যদি আমাদের প্রয়োজন না থাকে, তাহলে আমরা এগুলো টিকগুলো তুলে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। করার পরে একটু অপেক্ষা করব। দেন অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত সে ই-কমার্স যে প্লাগইনস রয়েছে, প্লাগইনসের ড্যাশবোর্ডটি এখানে চলে আসছে। তো এইভাবে মূলত ই-কমার্সের যে প্ল্যাটফর্ম রয়েছে বা প্লাগইনস রয়েছে সেটিকে কনফিগার করতে হয় ইনস্টলেশনের পরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রোডাক্ট এখানে রয়েছে। হ্যাঁ, তারপরে এখানে মেনু রয়েছে, এখানে ড্রপডাউন মেনু রয়েছে, ব্লগ, কন্ট্যাক্টগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি মেনু রয়েছে। তো এগুলো আসলে এই উস্টিফাই ইনস্টল করার সঙ্গে সঙ্গে, যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করেছি, সেহেতু ডেমোতে এগুলো করাই থাকে। জাস্ট আমাদেরকে একটু মডিফাই করে নিলে হচ্ছে। তো আমরা এখন যদি দেখতে চাই যেখানে কী কী প্রোডাক্ট রয়েছে, যদি আমি এখানে শপে যেয়ে যদি আমি এখানে মনে করেন শপ ফুল উইড আছে, প্রোডাক্ট ভেরিয়েশন আছে, মাই অ্যাকাউন্ট চেক কার্ড ইত্যাদি আছে। তো আমরা সব ফুল উইডটা একটু ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করছে। তো এই প্রোডাক্টগুলো আসলে কোথায় আছে বা কীভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি সেটি দেখব। তো এটি দেখার জন্য আমরা হচ্ছে ই-কমার্সে ফিরে আসবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হতে ই-কমার্সে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংস আছে। প্রথমে আমরা একটু বলে নিই যে এখানে টাকার চিহ্ন দেখাচ্ছে, এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। যদি স্বয়ংক্রিয়ভাবে না আসে, তাহলে আমরা এই কারেন্সিটা চেঞ্জ করতে পারি। তো এটা কারেন্সিটা চেঞ্জ করতে গেলে আমরা সেটিংসে যাব।
সেটিংসে গেলেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে কারেন্সি অপশনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা রয়েছে। আমরা যদি এখানে অন্য কোনোটা দিই, যদি ডলার দিই ডলার আসবে, যদি টাকা দিই টাকা আসবে। তো যেহেতু আমরা এখানে বাংলাদেশি টাকায় লেনদেন করবো, সেহেতু এখানে বাংলাদেশি টাকা আমরা রেখেই আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো যদি কোনো কারণে চেঞ্জ করি। এবং এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ ডেসিমাল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আমার 32 টাকা দেখাচ্ছে, পরে 2টা শূন্য, অর্থাৎ দশমিকের পরে কয়টা ডিজিট দেখাবে সেটা মূলত এখানে সেট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তো যাক, এভাবে হচ্ছে আমরা যে টাকা রয়েছে সে বা কারেন্সিটা চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব প্রোডাক্ট কীভাবে আমরা চেঞ্জ করব, বা কোন একটা প্রোডাক্টের দাম বা কোনো কিছু পরিবর্তন করতে হলে কীভাবে করব। সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমরা চলে আসবো। এখানে আমরা একটু রিলোড দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবার প্রথমে প্রোডাক্টস রয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, WooCommerce ইনস্টল না থাকলে প্লাগইনস এই প্রোডাক্টের অপশনটি আসবে না। তো আমরা এই প্রোডাক্টে ক্লিক করছি। তো করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো প্রোডাক্ট, এটা আমরা আসলে ডিসমিস দেব। তো এখানে আমরা বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলো আসলে আমাদের মূলত এখানকার প্রোডাক্টগুলোই এখানে দেখা যাচ্ছে, বা এখানে যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করছি সেই প্রোডাক্টটি মূলত এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট আছে 32 টাকা, ছাড় দেওয়া হয়েছে 30 টাকা। তো আমরা যদি এটা একটু খেয়াল করি, এই যে দেখতে পাচ্ছি এখানে আছে। তো আমরা যদি এখানে এটাকে এডিট করতে চাই, তাহলে আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। করার পরে এই প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দেব। হ্যাঁ, যে ডিসক্রিপশনটা আসলে আমরা যদি এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মূলত এই ডিসক্রিপশনটা আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল 32। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রাইস বেড়ে হয়ে গিয়েছে এটা 90 টাকা রেগুলার প্রাইস, কিন্তু এটা আমি বিক্রি করব 5 টাকা কমে, অর্থাৎ দিলাম 85। জাস্ট একটা এক্সাম্পল আর কি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ এই যে এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা বেশি কিছু করছি না এই লিসেনটিতে। আমরা জাস্ট এখানে প্রোডাক্টের যে এটা রয়েছে সেটি আমরা চেঞ্জ করলাম, এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে এটা কোন ক্যাটাগরিতে যাবে এই প্রোডাক্টটি। একটা প্রোডাক্ট চাইলে আমরা একাধিক ক্যাটাগরিতে অ্যাড করতে পারি। তো যেটি এটা হচ্ছে টি শার্ট, ম্যান ক্যাটাগরি টি শার্টে। তো এটাই থাক, আমরা চেঞ্জ করছি না। তো আমরা এটা করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে প্রিভিউ চেঞ্জে ক্লিক করতে পারি। তো প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে এখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো চেঞ্জ করা হয়েছে কিনা সেটি। তো এখানে চেঞ্জ করার আগে আমাদেরকে যেটি করতে হবে, অবশ্যই আপডেটে ক্লিক করতে হবে। তো আমরা যদি কোনো রকম এখানে পরিবর্তন করার পরে আমরা যদি সরাসরি প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, তাহলে সচরাচর অনেক সময় আপডেটটি দেখা যায় না। তো যাই হোক, আমরা এখানে প্রথমে আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পরে আমি যদি এই প্রোডাক্টের উপর রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে প্রাইসটি চেঞ্জ হয়ে 90 টাকার দিয়েছিলাম আমরা রেগুলার প্রাইস, এবং সেল প্রাইস দিয়েছি 85 টাকা। তো সেটি এখানে দেখা যাচ্ছে। চাইলে আমরা এই ডিসক্রিপশনগুলোও চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে মূলত হচ্ছে প্রোডাক্ট এডিট করতে হয়। আমরা যদি এই প্রোডাক্টের কোনো ছবি পরিবর্তন করতে চাই, সেগুলো আসলে সবই করা যাবে মূলত এই অপশন থেকে। তো এইভাবে হচ্ছে প্রোডাক্ট এডিট করতে হয়। এখন যদি আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ প্রোডাক্ট রয়েছে, আমরা এই অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করতে পারি। তো আমরা ধরি এখানে একটি আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো যেহেতু এটি হচ্ছে ক্লথ সাইট, আমি একটি ইন্টারনেট থেকে যে কোনো একটা ক্লথ
সাইড থেকে আমরা কোনো একটা পিক নিয়ে নিই। বা টি শার্ট দিচ্ছি। তো আমরা এখান থেকে ধরুন এই ছবিটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এটি নিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা ওপেন নিউ ইমেজ, আমরা এটাকে সেভ করলাম, সেভ করে আমরা ডেস্কটপে এটাকে সেভ করলাম। যাক, আমরা এখান থেকে একটা নিলাম আর কি, জাস্ট বোঝার জন্য। এরপর আমরা যে কাজটি করব, আমরা এই প্রোডাক্টের এখানে নাম দেব হচ্ছে শার্ট, নাম দিলাম। আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে, আমরা এটা জাস্ট একটা নাম দিলাম টি শার্ট, বাট আপনারা এখানে প্রাসঙ্গিক নাম দিবেন। এখানে একটি নিউ টি শার্ট 2025 দিয়ে দিলাম, অর্থাৎ 2025-এর নতুন মডেলের টি শার্ট। এবং এখানে আমরা চাইলে ছবি অ্যাড করতে পারি, বা এখানে কোনো লেখা যদি চাই আমরা এখানে আনতে পারি। তবে এখানে সংক্ষেপে লরেন নিয়ে আসছি। চাইলে আপনার যে কোনো লেখা প্রাসঙ্গিক দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমি এখানে এগুলো নিয়ে আসছি আর কি। এখান থেকে জাস্ট একটু লেখা নিয়ে নিলাম, নিয়ে এখানে এটাকে পেস্ট করলাম। এরপর আমরা যদি প্রোডাক্টের ইমেজ দিতে চাই বলতে আসলে আমাদের এখানে প্রোডাক্টের ইমেজটি দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ইমেজের এখানে ক্লিক করবো। সেট প্রোডাক্টের আমরা যে প্রোডাক্টটি ডাউনলোড করেছি সেটিকে এখানে আপলোড করব, অথবা মিডিয়া লাইব্রেরিতে যদি পূর্ব থেকে কোনো প্রোডাক্ট আপলোড করা থাকে সেগুলো এখানে চলে আসবে ছবি। তো যাক, আমরা নতুন করে আপলোড করছি, সিলেক্ট ফাইলে যাওয়ার পর ডেস্কটপ থেকে আমরা এখান থেকে এই প্রোডাক্টটি সিলেক্ট করছি। তো সিলেক্ট করে আমরা এখানে সেট প্রোডাক্ট ইমেজে আমরা এখানে ক্লিক করলাম। আর যদি প্রোডাক্ট গ্যালারি ইমেজ ইউজ করা যায়, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে একটা প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্ট রিলেটেড আরও কয়েকটা সেম প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আসে। তো এখানে প্রোডাক্ট গ্যালারিতে দিলে সেটি আসলে দেখা যাবে। তো আমরা একটু দেখি। তো স্টোরিতে গিয়ে আমরা একটু এখানে ক্লিক করছি। তো আমরা এখান থেকে গ্যালারি থেকে ধরে নিচ্ছি যে আমরা এই ছবিতে ক্লিক করলে আমাদের এখানে ধরে নিন কয়েকটি থাকবে, ভালো দেখে নিচ্ছি। ধরুন আমরা এখানে কয়েকটা নিচ্ছি এরকম, এটা জাস্ট বোঝার জন্য আর কি। আপনারা আপনাদের মতো করে রিলেটেড ছবিগুলো নেবেন। এখানে মূলত ছবিগুলো রিলেটেড নয়, কিন্তু তারপর আমি নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করব, করার পরে আপলোড ফাইলে গিয়ে আমরা সিলেক্ট ফাইলসে গিয়ে আমরা এখান থেকে এই দুটো একসাথে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা এবং এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে অ্যাড টু গ্যালারিতে দিব। অর্থাৎ সাধারণত প্রোডাক্টের ছবি আসবে এটা, যখন আমরা এই প্রোডাক্টের ডিটেলস দেখতে যাব তখন এর পাশাপাশি এই দুটো ছবিও দেখাবে। মূলত এটি হচ্ছে প্রোডাক্ট গ্যালারির ইমেজ। তো এটি যেহেতু ছেলেদের ক্যাটাগরি, তাহলে আমরা এই জন্য ম্যান দিচ্ছি, এবং যেহেতু এটা টি শার্ট, এখানে টি শার্টে ক্লিক করছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যে কাজটা করবো, এটা ম্যান এবং হচ্ছে অর্থাৎ পুরুষদের জন্য, এবং এটি হচ্ছে টি শার্ট। অর্থাৎ ম্যান ক্যাটাগরিতে ক্লিক করলেও এই প্রোডাক্টটি দেখা যাবে, এবং টি শার্টে ক্লিক করলেও এই প্রোডাক্টটি দেখা যাবে। তো যাক, এখানে যদি আমরা কোনো ব্র্যান্ড এখানে অ্যাড করতে চাই যে এটি আসলে কোন ব্র্যান্ডের পোশাক, তো চাইলে আমরা এখানে ব্র্যান্ড অ্যাড করে নিতে পারি। তো পূর্ব থেকে যদি ব্র্যান্ড অ্যাড করা না থাকে তাহলে আমরা অ্যাড নিউ ব্র্যান্ডে যাব, যে এখানে আমি দিলাম হচ্ছে আইটি ফর
বিউটি ব্র্যান্ড, অর্থাৎ এই আইটি ফর বিউটি হচ্ছে ব্র্যান্ড। তো এখানে প্যারেন্ট ব্র্যান্ড যদি দরকার হয় তো প্যারেন্ট ব্র্যান্ড দেবো, না হলে আমাদের প্রয়োজন নেই। তো যাক, এখানে আমরা এইভাবে সব কিছু সেটিংস এখানে ঠিক রাখবো। এবার এই প্রোডাক্টের প্রাইস দেব। এগুলো আমরা আগে পরে করে নিতে পারি, অসুবিধা নেই। আপনারা চাইলে আগে এগুলো দিয়ে তারপরে প্রোডাক্টের ইমেজগুলো দিতে পারেন। তো আমি এখানে এইভাবেই দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো আগে পরে দিয়ে নিতে পারেন, এর কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি এখানে দিলাম 2000 টাকা এবং এটার সেল প্রাইস দিলাম হচ্ছে 1950 টাকা, জাস্ট বোঝার সুবিধার্থে। এরপর যদি আমরা এখানে কোনো লেখা প্রোডাক্টের বর্ণনা দিতে চাই, ঠিক একইভাবে আমরা এখান থেকে একটু বড় ধরনের লেখা নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট রিলেটেড ডিসক্রিপশনগুলো এখানে দিবেন। আমি জাস্ট সময় যাতে কম লাগে সেজন্য আমি আমার ইচ্ছা মতো জাস্ট প্যারাগ্রাফগুলো কপি করে এনে দিচ্ছি। আপনারা এই কাজটি করবেন না, আপনারা অবশ্যই প্রাসঙ্গিক নাম ব্যবহার করবেন এবং প্রাসঙ্গিক ডিসক্রিপশন ব্যবহার করবেন, অর্থাৎ প্রোডাক্টের সাথে যেন তার বর্ণনাটা মিল থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এরপরে আমরা সর্বশেষ যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করব। তো করার পরে আমরা যদি এই প্রোডাক্টটি দেখতে চাই তাহলে আমরা এই যে প্রোডাক্ট যে অপশনটি রয়েছে ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলে বা অল প্রোডাক্টে ক্লিক করলে দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে প্রোডাক্টটা আমি অ্যাড করেছি সেটা সবার উপরে থাকবে। হ্যাঁ, এবং এটি কয় তারিখে অ্যাড করেছি, কত তারিখে পাবলিশ, সেটি এখানে দেয়া থাকবে। ঠিক আছে। তো এখন এই প্রোডাক্টটি যদি, এটা তো ড্যাশবোর্ডের যে প্যানেল, সেটি আমরা যদি কোনো ইউজারকে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে সে দেখবে। তো এখান থেকে যে মাই শপ আছে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের অপশন চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে প্রোডাক্টটি আসলে অ্যাড করেছি সেই প্রোডাক্টটি এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে এই যে প্রোডাক্টের নাম রয়েছে এখানে যদি ক্লিক করলে যে আমি ডিসক্রিপশনগুলো দিয়েছিলাম এখানে সুন্দরভাবে সেটি দেখা যাচ্ছে। এবং প্রোডাক্টের যে গ্যালারি, আমি আগেই বলেছিলাম যে মূলত প্রোডাক্টের ছবি এটা থাকবে, এরপরে দেখেন পরবর্তী দুইটা ছবি যেটা একসাথে অ্যাড করেছিলাম সেটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মূলত এইভাবে প্রোডাক্টগুলোকে অ্যাড করা যায়। তো একজন কাস্টমার কিভাবে আসলে প্রোডাক্টটাকে অর্ডার করবে, তো এটি করতে গেলে তেমন একটা কোনো সমস্যাই নেই। জাস্ট প্রোডাক্টে আসতে হবে, যে প্রোডাক্টটি সে ক্রয় করবে। তো সেই প্রোডাক্টে, অর্থাৎ আমরা যদি একটু শুরু থেকে দেখি যে ভিজিট সাইট আসার পরে ধরি নর্মালি একজন কাস্টমার এই সাইটটি এইভাবে দেখতে পাচ্ছে। এখন সে একটা প্রোডাক্ট অর্ডার করবে। তো এই প্রোডাক্ট অর্ডার করতে গেলে জাস্ট এইখানে এসে অ্যাড টু কার্টে ক্লিক করব। তো এই করার আগে আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে কার্টে 0 আছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। তো আমরা যদি এখন এখান থেকে এই প্রোডাক্টটিকেই যদি অ্যাড করি, অ্যাড টু কার্ট দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট করলে এখানে সাইডের যে প্যানেল আসবে সেই প্যানেলে আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এটাকে জাস্ট ক্লোজ করছি, করলে আমরা নর্মালি উপরে দেখতে পাচ্ছি কার্টে একটা প্রোডাক্ট যুক্ত হয়েছে। এখন চাইলে আমরা আরও প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি, যেমন এখানে যদি এই প্রোডাক্টটাকে অ্যাড করতে চাই অ্যাডে ক্লিক করলাম। তো এইভাবে দেখতে পাচ্ছি দুটো অ্যাড হয়েছে। আর যদি আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করতে চাই বা এইটাকে অ্যাড করতে চাই, আমরা এইভাবেও সরাসরি অ্যাড করতে পারি, অথবা এখানে যে প্রোডাক্টের নাম আছে ক্লিক করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের যদি দুটো লাগে তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করব, করে আমরা এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে সেটি অ্যাড টু কার্টে চলে যাবে। এবং যদি কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি তো আমরা এখান থেকে সেই পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতে পারবো। যেহেতু আমরা এখন পেমেন্ট গেটওয়ে ইউজ করছি না সেহেতু এটি কাজ করবে না। তো যাক, এটাকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করছি, করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি প্রোডাক্ট এখানে সুন্দরভাবে অ্যাড হয়েছে। তো দেখতে পাচ্ছি প্রথমে একটা করে দুইটা প্রোডাক্ট, এরপরে এটা 2 পিস। তো সব মিলে অটোমেটিক ক্যালকুলেশন করে আমাদেরকে এখানে দিয়ে দেবে। তো এইভাবে মূলত প্রোডাক্ট করা যায়, অ্যাড করা যায়। খুব সহজে আমরা এইভাবে ই-কমার্স সাইট তৈরি করতে পারি।
এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমরা এইভাবে প্রোডাক্টগুলোকে অ্যাড বা রিমুভ করতে পারি বা ফিচার বাড়াতে বা কমাতে পারি। তখন আমরা দেখলাম কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এখন যদি কোনো কারণে এই মেনুগুলোকে একটু এদিক ওদিক করতে হয়, অর্থাৎ যদি মেনুর কোনো পজিশন চেঞ্জ করতে হয় বা কোনো নাম চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কোথায় গিয়ে করব? আমরা পূর্বেই মেনু নিয়ে আলোচনা করেছি, তারপরও দেখাচ্ছি। তো এটি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে, যেহেতু এটি হচ্ছে থিম, সেহেতু আমাদেরকে অ্যাপিয়ারেন্সে আসতে হবে। অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা হচ্ছে মেনুস যে অপশনটিতে আছে এখানে ক্লিক করব। তো করার পর আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এটা আসলে কোন টাইপের মেনু। হ্যাঁ, এটা না বুঝলে আমরা কিন্তু এখানে মেনুটা ওইভাবে খুঁজে পাবো না বা খুঁজে পেতে আমাদের একটু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এখান থেকে আমরা জানি যে এই মেনুটার নাম হচ্ছে হেডার বা প্রাইমারি মেনু। এটা বুঝে নিতে হবে আপনাদেরকে বা একটু খোঁজ করে দেখতে হবে যে মেনুটার নাম কিন্তু। এটা দেওয়ার পর আমরা যদি এখানে সিলেক্ট করে আমরা যদি সিলেক্টে ক্লিক করি, করলে দেন এই যে মেনুর অপশনগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে চলে আসছে হোম রয়েছে, শপের ভিতরে শপ, হোল উইথ, প্রোডাক্ট ভেরিয়েশন, মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ড। তো আমরা যদি দেখি সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। আমি যদি চাই যে ব্লগটা কন্ট্যাক্টের পরে যাবে এবং কন্ট্যাক্টটা ব্লগের আগে আসবে, তো এটি করতে গেলে খুবই সিম্পল। জাস্ট আমরা কন্ট্যাক্টটাকে ব্লগের উপর উঠিয়ে দেবো অথবা ব্লগটাকে কন্ট্যাক্টের নিচে, অর্থাৎ আমরা এটাকে যদি এভাবে নিচে দিয়ে যদি এটাকে সেভ মেনুতে ক্লিক করি, করে যদি আমরা এখানে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্টটি ব্লগের জায়গায় চলে আসছে এবং ব্লগটি কন্ট্যাক্টের জায়গায় চলে গিয়েছে। তো এটাকে যদি আমরা আরেকভাবে করি, যেহেতু উপর থেকে নিচে দিয়েছে, আমরা যদি চাই ব্লগটাকে উপরে দেবো, সেহেতু কন্ট্যাক্টটাকে হয় নিচে দেবো অথবা এই ব্লগটাকে ধরে এই উপরে দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে সেভ মেনুতে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে যেভাবে ছিল আর কি। রিলোড দিলেই আমরা দেখতে পাচ্ছি যে চলে আসছে। তো এখন যদি আমরা চাই যে এখানে এমন একটি অপশন থাকবে, যে অপশনটি বা যে মেনুর যে একটা অপশন থাকবে, সেই মেনুতে ক্লিক করলে হচ্ছে থার্ড পার্টি কোনো একটি সাইটে চলে যাবে। অনেক সময় এরকম হয় না যে মাদার সাইট থাকে বা মেইন একটা সাইট থাকে, যে সাইট থেকে সাবসাইটগুলো থাকে আর কি। তো এটা করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই যে মেনু রয়েছে, এই মেনুর এখানে আমাদেরকে হচ্ছে কাস্টম লিঙ্ক তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা কাস্টম লিঙ্কের এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো। ধরে আমি চাচ্ছি যে ওখানে একটি লিঙ্ক থাকবে, ভিজিট সাইট নামের একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আইটি ফর বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসবে। তো আমরা এই লিঙ্কটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে হচ্ছে ইউআরএল এর এখানে কাস্টম লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে আমি দিচ্ছি ভিজিট সাইট, ভিজিট সাইট দিয়ে অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। এবার অ্যাড টু মেনুতে দিলে কি হবে, এই ভিজিট সাইটটি সবার শেষে আসবে। তো যাই হোক, আমরা যদি এই অবস্থায় সেভ মেনুতে ক্লিক করি, দেন এটাকে যদি একটু রিলোড দিই, তো রিলোড দিলে দেখতে পাচ্ছি যে ভিজিট সাইট লেখাটি চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইটি ফর বিডি ওয়েবসাইটটিতে চলে আসছে। তো এইভাবে আমরা যে কোনো কাস্টম লিঙ্ক ব্যবহার করে যে কোনো ওয়েব পেজের লিঙ্ক বা ডাউনলোড লিঙ্ক যে কোনো কিছু আমরা এখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা কাস্টম লিঙ্ক ইউজ করতে পারি। এগুলো আপনারা বাসায় বসে চেষ্টা করবেন। আশা করি একটু ঘাটাঘাটি করলে, একটু গুগল করলে আশা করি আপনারা ভালোভাবে জিনিসগুলো একটু শিখতে পারবেন। তো এইভাবে মূলত কাস্টম লিঙ্ক তৈরি করা হয়। এবার যদি আমরা ধরেন এখানে ভিজিট সাইট লেখা আছে, এখানে মনে করেন হবে আওয়ার সাইট, যদি রিনেম করা প্রয়োজন হয় তাহলে আমরা ঠিক একইভাবে মেনুতে আসবো। আসার পরে জাস্ট আমরা ভিজিট সাইটের এইখানে দেখতে পাচ্ছি যে ডাউন অ্যারো, এখানে ক্লিক করব, করে আমরা এখানে ভিজিট সাইটের জায়গায় যদি আমরা এখানে আওয়ার সাইট দিয়ে দিই, দিয়ে আমরা মনে করেন যে এখানে আমরা সেভ মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে এই ভিজিট সাইটের এখানে আমরা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আওয়ার সাইট চলে আসবে, যে আওয়ার সাইট চলে আসছে। তো এইভাবে আমরা যে কোনো মেনুর নাম এখানে পরিবর্তন করতে পারি। এবং আমরা এখানে মেনুর যে অর্ডার আছে আমরা দেখতে পাচ্ছি 5 of 5, অর্থাৎ এটা 5 নম্বর অবস্থানে আছে। আমরা যদি একটু খেয়াল করি 1 2 3
4 এবং 5 নম্বর আছে। যদি আমি চাই যে এটাকে আমি 2 নম্বরের স্থানে নেব, অর্থাৎ হোমের পরে 2 নম্বরের স্থান, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইতিমধ্যে দেখেছি যে ড্র্যাগ করে আমরা স্থান পরিবর্তন করাতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে 2 of 5 অর্থাৎ 5-এর মধ্যে 2 এটাকে সিলেক্ট করব। করার পর যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি এবং আমরা যদি একটু রিলোড দিই এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি দ্বিতীয় পজিশনে চলে আসছে। তো এইভাবে আসলে আমরা মেনুর ওয়ার্ডিংটা ঠিক রাখতে পারি। আমরা আমাদের ইম্পর্টেন্স অনুযায়ী বা কোন মেনুর কোন অপশনটি গুরুত্বপূর্ণ, কোনটাকে আগে রাখা যায় বা পরে রাখা যায়, এগুলো যিনি সাইট তৈরি করবেন বা যার সাইট তৈরি করাবে যে ক্লায়েন্ট, উনি হয়তো বলে দিবেন, বা আপনাদেরকে নিজেদের বুদ্ধি খাটিয়ে এটি বুঝে নিতে হবে আর কি। তো এইভাবে মূলত মেনুটাকে আগে পরে করা যায়। তো এখন আমরা দেখব কিভাবে এখানে এই যে মাই শপ রয়েছে যে ট্যাবে, এখানে যে টাইটেল বারটি রয়েছে, যে সাইট আইকন আছে, এটি চেঞ্জ করা যায়। তো এটি পূর্বে আমরা দেখেছিলাম, তো এখন আবার দেখছি। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসবো। আসার পরে আমরা এই ড্যাশবোর্ডের যে অপশনগুলো রয়েছে, অপশন থেকে আমরা এখানে সেটিংসে যাব। তো সেটিংসে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই শপের নামটি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে শপ সেটি। তো আমরা এখানে হচ্ছে সাইট আইকনের এখানে যে চেঞ্জ সাইট আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা যেহেতু এখানে নতুন করে ফাইল আপলোড করব, সেহেতু এই আপলোড ফাইলে যাব। যাওয়ার পর এখানে সিলেক্ট ফাইল, আমরা আমাদের ডেস্কটপে যে ফোল্ডার রয়েছে সেখান থেকে আমরা আমাদের যে আইকনটি রয়েছে, ধরেন আমরা এটা দিচ্ছি, এটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। করার পরে আমরা এখানে সেট অ্যাজ সাইট আইকন রয়েছে, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এটি সিলেক্ট আছে কি না। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে সেট অ্যাজ সাইট আইকনে আমরা ক্লিক করব। আমরা চাইলে যদি আইকনটি কোনো কারণে মিসিং হয়, সেহেতু আমরা জানি যে অল্টারনেটিভ যে বা অল্ট এএলটি যে অ্যাট্রিবিউট রয়েছে HTML-এ, সেখানে ইমেজের সংক্রান্ত তথ্য দিতে হয়। তো আমি এখানে দিচ্ছি লোগো। এটা নেসেসারি না, বাট দিলে ভালো হয় আর কি। তো যাক, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সেট অ্যাজ সাইট আইকনে ক্লিক করব। করার পরে এটা যদি ক্রপ করতে বলে, আমাদের যদি প্রয়োজন হয়, আমরা যতটুকু দরকার আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রপে ইমেজে ক্লিক করব। তো এই ইমেজ অনেক সময় ক্রপ করতে গেলে ওয়ার্ডপ্রেসে কিছু সমস্যা করে। তো এটা আসলে মূলত ওয়ার্ডপ্রেসের সমস্যা না, এটা মূলত PHP যে ইনি ফাইল আছে, ইনফরমেশন ফাইল রয়েছে, ওখানে কিছু চেঞ্জ করতে হয়। সেটি আমি পূর্বের লেসনটিতে দেখিয়েছি। আপনাদের ওই ধরনের সমস্যা হলে পূর্বের লেসনটি দেখে আসবেন। তো এটা থাকা অবস্থায় এখানে কোনো কিছু চেঞ্জ না করে আমরা সেভ চেঞ্জে ক্লিক করছি। তো করার পরে আমরা এখানে যদি একটু রিলোড দিয়ে রাইট বাটন ক্লিক করে রিলোড দিচ্ছি, দিলে আমরা দেখতে পাবো এখানে যে উস্টিফাইয়ের যে লোগো ছিল সেটি চেঞ্জ হয়ে এখানে আমার যে কাঙ্ক্ষিত লোগোটি আপলোড করছি সেটি এখানে শো করছে। এখন যদি এমন হয় যে আমরা এখান সাইটের লোগোটি চেঞ্জ করবো, একটা হচ্ছে ফেভারিট আইকন অর্থাৎ ফেবি আইকন, আর একটি হচ্ছে লোগো। তো এটাকে চেঞ্জ করতে হবে কীভাবে? তো এটাকে চেঞ্জ করতে গেলে সিম্পল, আমরা যদি এই ড্যাশবোর্ডে লগ ইন করা থাকি এবং যদি আমরা এই ভিজিটর সাইটের দিকে যদি আমরা ওপেন করে রাখি, তো এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইকনে এই যে লোগোটি রয়েছে বা আইকনটি রয়েছে, এখানে এডিট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে লোগো আসছে। তো আমরা এখানে চেঞ্জ লোগোতে ক্লিক করব। তো লোগোতে যেহেতু আমরা আগে থেকে আপলোড করেছি, আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। তো আমরা এটা সিলেক্ট করে আমরা সিলেক্টে ক্লিক করছি। করার পরে আমরা যতটুকু আমাদের প্রয়োজন, ধরি আমাদের পুরোটাই লাগবে, তত পুরোটাই আমরা সিলেক্ট করব। করে আমরা ক্রপ ইমেজে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোগোটি বেশ বড় হয়ে গিয়েছে। তো এটা আমরা এই লোগো উইডটাকে ছোট বড় করে নিতে পারি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো উইড, এটাকে চাইলে আমরা এভাবে বড় বা ছোট আমাদের প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ,
যতটুকু লাগে, তো ধরে আমাদের এতটুকু লাগবে, তো আমি এতটুকু সিলেক্ট করে নিলাম। এগুলো একটু সতর্কতার সাথে দেখতে হবে। চাইলে আমরা এখান থেকেও সাইট আইকনটাও চেঞ্জ করতে পারি। তো দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরে আমরা যদি একটু রিলোড দিই, এখানে রিলোডটা একটু ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে সে কাঙ্ক্ষিত লোগোটি চলে এসেছে। এটা আরও ভালোভাবে বুঝতে গেলে আমরা ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করবো, করলে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা লোগো চেঞ্জ করতে পারি। তো এখন আমরা দেখব এখানে যে কন্টেনারে যে ইমেজ আছে, আমরা অনেক সময় এটাকে ক্যারোসেল বলে থাকি বা স্লাইডার ইমেজ বলে থাকি। তো এই স্লাইডার ইমেজটি আসলে কীভাবে চেঞ্জ করতে হয়, তো সেই জিনিসটাই দেখব। তো এটির জন্য আমরা পূর্ব থেকেই ইমেজ তৈরি করে রাখবো, অথবা ইমেজ তৈরি করা না থাকলে আমাদের প্রয়োজন অনুযায়ী ইমেজ রিসোর্স থেকে আমরা ইমেজটিকে কালেক্ট করে নিব আর কি। তো এই স্লাইডার বা কন্টেনার যে ইমেজ আছে সেটি পরিবর্তন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিট এলিমেন্ট রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে প্রথম অবস্থায় হয়তো কিছু অপশন এখানে আসতে পারে, তো সেগুলোকে আমরা স্কিপ করে বা প্রয়োজন অনুযায়ী সেট আপ ঠিক রেখে এই পজিশনে আসতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্লকেই কিন্তু এডিট অপশন রয়েছে। হ্যাঁ, তো এটা আমরা আগেই দেখেছি। তো এখন আমরা যেটি মূলত করতে চাচ্ছি যে আমাদের এই যে ইমেজটি রয়েছে এটিকে পরিবর্তন করব। তো এটি করার জন্য এই ব্লকের পরেও কিন্তু একটি ব্লক আছে। তো এর উপর রাইট বাটন ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এডিট কন্টেইনার রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাপাশি এডিট কন্টেইনার অপশনটি রয়েছে, এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করব। তো স্টাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই ইমেজটি দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা একটি নতুন ইমেজ এখানে অ্যাড করব, সেহেতু আমরা চুজ ইমেজে ক্লিক করব। করার পরে এখানে যদি আমাদের ইমেজ আগে থেকে আপলোড করা থাকে আমরা সেটি এখান থেকে সিলেক্ট করব, আদারওয়াইজ আমরা আপলোড ফাইলে যাব। যাওয়ার পরে সিলেক্ট ফাইল, আমরা আমাদের কাঙ্ক্ষিত সোর্স থেকে আমরা ইমেজ সিলেক্ট করতে, আমি এটাকে সিলেক্ট করছি, করে ওপেনে ক্লিক করছি। তো করার পরে আমি এখানে অল্টার টেক্সট চাইলে দিতে পারি, না চাইলে অসুবিধা নেই। তো এইভাবে রেখে আমি সিলেক্টে ক্লিক করছি। আচ্ছা, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা চলে আসছে, এবং এটাকে যদি আমরা এখন পাবলিশে ক্লিক করি ডান পাশে উপরে কোনায়, করার পরে আমরা যদি এখন সাইটটিতে যদি একটু দেখি মাই শপ, আপনারা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে ব্যানারটি চলে আসছে। তো চাইলে এই ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি যে ফুল স্ক্রিন জুড়ে আছে। হ্যাঁ, অনেক সময় কি হয় যে ব্যানারের সাইজ যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু ফুল স্ক্রিনে আসতে চায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চাইলে এই ব্যানারটাকে ছোট বড় করে নিতে পারি। তো সেটা ছোট বড় করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে সাইজ আছে কন্টেনার, এটা মূলত দেয়া থাকে না, আমি একবার করেছি দেখে দেয়া রয়েছে। যদি কোনো কারণে ডিফল্ট থাকে, এবার যদি আমরা একটু পাবলিশ করি, তো পাবলিশ করার পরে আমরা যদি রিলোড দিই, তো রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টেনার কিছুটা ফাঁকা রয়ে গেছে, দেখতে কিন্তু খারাপ লাগছে। হ্যাঁ, এখানে দুই পাশে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি সঠিকভাবে দেয়া হয় তাহলে আমার কিন্তু মাপে হচ্ছে না, অর্থাৎ ইমেজটি ছোট হয়ে গিয়েছে। আবার এটা যদি একটু ভালোভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করে যদি এটা দিয়ে যদি সিলেক্ট করি, করার পর যদি আমরা এটাকে পাবলিশ করি, এটা দিলে একটু বোঝা যাবে। তো আমরা যদি এটাকে রিলোড করি, তো রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা কিন্তু ফুলফিল আসছে না, তাই না? এখানে কিন্তু আমরা যদি একটু ছোট করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এইভাবে দেখাচ্ছে।
40%। আমরা যদি 100% করি তাহলে কিন্তু পুরো আসছে না। তো এই ক্ষেত্রে আমরা দুটি উপায় ঠিক করতে পারি। একটা হচ্ছে যে সরাসরি ইমেজের সঠিক সাইজটা দিয়ে দিতে পারি, সেটা আসলে একটু ঝামেলা, নতুন করে আবার ইমেজ ফটোশপ বন্য কোনো ইমেজ এডিটরে বা ক্যানভাতে ওপেন করে সাইজ দিতে হয়। তো সেই ঝামেলা না করে আমরা সরাসরি এলিমেন্টারির মাধ্যমে আমরা এখান থেকে এই যে স্টাইল আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট আছে, হ্যাঁ, এই ডিফল্ট যেটা রয়েছে আমরা এইখান থেকে আমরা চাইলে এখানে কন্টেইন লেখা আছে, কন্টেইনে দিতে পারি। তো কন্টেইনে দিলে কি হবে, এই জিনিসটা পুরোপুরি কন্টেইনারের যে সাইজটা আছে উইডটা আছে সেই অনুযায়ী এটা ফিট হয়ে যাবে। এবার এটাকে যদি পাবলিশে ক্লিক করি, করার পর আমরা যদি এখানে একটু রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে ফুলফিলভাবে আসছে। আবার চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এখান থেকে যদি কোনো এক্স্যাক্ট সাইজ দিই, ধরেন আমি কাস্টমে গিয়ে আমি যদি এক্স্যাক্ট একটা সাইজ, ধরেন আমি এতটুকু দিলাম, কথার কথা একটু বোঝার জন্য যে আপনারা যাতে অপশনগুলো মনে থাকে, সিলেক্ট করে যদি পাবলিশ দিই তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে ইমেজটি পূর্বের তুলনায় ছোট হয়ে গেছে। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো, হ্যাঁ। তো এটা আসলে আমাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে এই কাজটি করে নিতে হবে। তো আমরা যদি চাই যে ডিসপ্লের যে সাইজটা আছে সেটি হচ্ছে আমার কভার বা এই কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট অনুযায়ী ফুলফিল থাকবে, তো আমরা কন্টেন্টে ক্লিক করলে এটি পুরোপুরিভাবে জুড়ে থাকবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে, তো এই লেখাকে আমরা চাইলে এখানে ক্লিক করে সরাসরি লেখাটা চেঞ্জ করে দিতে পারছি, অথবা এই যে এখানে এসে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারছি, হ্যাঁ। এবং এই লেখার সাথে যদি কোনো কাস্টম লিঙ্ক দিতে চাই সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। অর্থাৎ আমরা এই যে এখানে যেরকম এই আওয়ার সাইটে ক্লিক করলে যে আপনার নতুন সাইটটা আসছে, এরকম আমরা চাইলে এই লেখাতে ক্লিক করলেও কোনো একটা সাইটের লিঙ্ক বা কোনো একটা কিছুর লিঙ্ক এখানে আমরা দিয়ে দিতে পারি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আমরা এতটুকুই দেখলাম। তো সর্বশেষ আমরা এটা পাবলিশে ক্লিক করলে তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে এটি রিলোড করলেই এটি কভার পেজটি সুন্দরভাবে এখানে ফিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব যে এই যে কন্ট্যাক্ট রয়েছে, এখানে একটি পেজ থাকবে কন্ট্যাক্ট আস, সে পেজে কীভাবে একটি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে সেটি দেখব। তো এটি এলিমেন্টারি এডিট উইন্ডোতে রয়েছে, তো আমরা এটাকে ক্লোজ করছি। করার পরে ড্যাশবোর্ডে ফিরে আসার পরে আমরা মাই শপ থেকে ভিজিট সাইটে যাচ্ছি, গিয়ে আমরা এখানে যদি খেয়াল করি তা দেখতে পাবো যে ইউজারের যে লেআউট সেটি চলে আসছে, ওয়েবসাইটের যে হোম পেজ সেটি চলে আসছে। তো এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট যে পেজ রয়েছে সেটি দেখতে পাচ্ছি আমরা এখানে গুগলের ম্যাপ রয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গাটায় কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে। তো এটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে একটি প্লাগইনস ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। ইতিমধ্যে আমরা যখন কিনা স্টিফাই ইনস্টল করেছিলাম ওই সময়টাতে কন্ট্যাক্ট ফর্ম 7টি কোনো কারণে ইনস্টল নেয়নি। তো এটা আসলে রিকোয়ারমেন্ট স্টিফায়ার। তো আমরা এটা একটু খেয়াল করে দেখতে পাবো যে এখানে দিস থিম রিকমেন্ডস টু দ্য ফলোয়িং প্লাগ ইন কন্ট্যাক্ট ফর্ম 7, অর্থাৎ এই কন্ট্যাক্ট ফর্ম 7টাকে রেকমেন্ড করছে। তো আমরা যদি এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে সরাসরি ইনস্টল নাতে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে যে বাঁ পাশে যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকে প্লাগইনসে ক্লিক করে অ্যাড প্লাগইনসে ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে আমরা এখানে সরাসরি কন্ট্যাক্ট ফর্ম লেখাটি দিয়ে দেব। দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব।
তো অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনসটি চলে আসছে। তো এটাকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি ইনস্টল হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয়নি। আমরা জানি প্লাগইনস এবং থিম ইনস্টল করার পর সেটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হয়। তো আমরা এটাকে অ্যাক্টিভ করছি। তো অ্যাক্টিভ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে কমেন্টসের পরে অতিরিক্ত কন্ট্যাক্ট নামের একটা অপশন চলে আসছে। মূলত এটি হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করার ফলে এটি আসছে। তো আমরা যদি একটু প্লাগইনসে গিয়ে আমরা যদি ইনস্টল প্লাগইনস একটু ক্লিক করি, তো করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7টি অ্যাক্টিভেট রয়েছে এবং তার ভার্সন আছে 6.1.4। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি কখনো প্লাগইনস বা থিম আপডেট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলোকে আপ টু ডেট রাখার। তা নাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেহেতু আমরা ফ্রি থিম ব্যবহার করছি বা ফ্রি প্লাগইনস ব্যবহার করছি, সেহেতু আমাদেরকে সবসময় আপ টু ডেট রাখা ভালো এবং উচিত। এবং অনেক ধরনের কিছু প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন পাওয়া যায়, যেটা আসলে ব্যবহার করা ঠিক নয়। এই কারণে ঠিক নয়, ওটি ব্যবহার করলে অনেক সময় আপনার সাইটটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করে ব্যবহার করবেন। প্রয়োজনে প্রিমিয়াম ভার্সন ক্রয় করে ব্যবহার করলে ভালো হয়। তো যাক, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে এখানে কন্ট্যাক্ট, এখানে সেই কন্ট্যাক্ট ফর্মটি থাকবে। তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে নিতে হবে। তো এটি করার জন্য আমরা সেই কন্ট্যাক্টে ক্লিক করব। তো এই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বয়ংক্রিয়ভাবে একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে রয়েছে। যেহেতু আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনস ব্যবহার করেছি, সেহেতু প্লাগইনস ইনস্টল করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটি ডেমো ফর্ম তৈরি হয়ে থাকে। তো চাইলে আমরা সরাসরি ডেমো ফর্ম ব্যবহার করতে পারি মডিফিকেশনের মাধ্যমে। তো আমরা আগে দেখিয়ে নিই যে এখানে কী কী ফিল্ড ব্যবহার করা হয়েছে। তো এটি দেখতে গেলে আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। তো করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি অপশন দেখাচ্ছে, তার মধ্যে 4টি হচ্ছে ফিল্ড, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্মের যে টেক্সট বক্সগুলো থাকে বা অন্যান্য যে ইনপুট টাইপ থাকে সেগুলো, এবং সাবমিট বাটন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্মে নাম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ রয়েছে এবং সর্বশেষ সাবমিট বাটন রয়েছে। তো এখন যদি আমরা চাই যে এইগুলো তো থাকবে, পাশাপাশি ইমেলের পরে ফোন নাম্বার দিতে হবে বাধ্যতামূলক 11টি সংখ্যা, যেহেতু আমাদের বাংলাদেশে 11টি সংখ্যার ফোন নম্বর রয়েছে। তো এটি দিতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, আমরা হচ্ছে যে টেলিফোন যে বাটনটি রয়েছে উপরে, এখানে ক্লিক করতে হবে। করার পরে আমাদের এখানে যা আছে তাই থাকবে। এটা যদি পূরণ করা বাধ্যতামূলক হয় তাহলে সেখানে আমাদেরকে চেকবক্সে টিক দিতে হবে। ফিল্ডের নাম আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এটা আছে থাক, অসুবিধা নেই তাতে। এরপর যেহেতু আমি বলেছিলাম যে ফোন নম্বর আমাদের 11টি সংখ্যা হতে হবে, অর্থাৎ 11টি সংখ্যা নিচে দিলেও হবে না, আবার উপরে দিলেও হবে না, জাস্ট 11টি সংখ্যা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আপ অ্যারো ব্যবহার করে 11 দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে সরাসরি 11 টাইপ করে দিতে পারি। তো মিনিমামের ঘরেও 11 হবে, ম্যাক্সিমামের ঘরেও 11 হবে। এক্ষেত্রে কী হবে যে আমাদেরকে বাধ্যতামূলক 11ই সংখ্যাই দিতে হবে। যদি এখানে এমন হতো যে মিনিমাম 10, ম্যাক্সিমাম 15, তার মানে হচ্ছে কমপক্ষে 10টি সংখ্যা হতে হবে এবং সর্বোচ্চ 15টি। যেহেতু আমাদের 11 ফিক্স, সেহেতু আমাদের এখানে 11 মিনিমামে এবং ম্যাক্সিমামেও 11 দিয়ে দিতে হবে। এবার আমরা যদি কোনো প্লেস হোল্ডার ব্যবহার করি, অর্থাৎ টেক্সট বক্সে সাজেশন দিবে যে আসলে কেমন হবে ফোন নম্বর, তো আমরা সেটা দিতে পারি। তো আমরা এখানে ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে এক্সাম্পল দিতে হবে, এতে করে ইউজার সহজে বুঝতে পারবে তাকে কোন ধরনের বা কোন ফরম্যাটের ফোন নাম্বার এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি। দিয়ে সবশেষ আমি এখানে ইনসার্ট ট্যাগে ক্লিক করছি। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টেলিফোন এটা চলে আসছে। আমরা এখানে ইন্টার দেব। যারা পূর্বে HTML ভালোভাবে করতে পেরেছেন তাদের জন্য এই কাজটি ইজি হয়ে যাবে। তো
তো এখান থেকে আমরা লেবেলটা নিয়ে নিচ্ছি কপি করে, চাইলে আপনি টাইপ করে দিতে পারেন, আমি সময় স্বল্পতার জন্য এখানে কপি করছি এবং এখানে চেঞ্জ করে দিচ্ছি কন্ট্যাক্ট, বা আমি এখানে কন্ট্যাক্টের জায়গায় মোবাইল নম্বর দিয়ে দিই, মোবাইল নাম্বার, এবং এই লেবেলটাকে ক্লোজ করছি। অর্থাৎ সরাসরি এখানে আমরা HTML এর কোড ব্যবহার করছি এক প্রকার। তাহলে আমাদের একটা ফিল্ড এখানে বাড়িয়ে নিলাম, নিয়ে এবার এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্মের এডিট অপশনটি রয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে আবার ক্লিক করব, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্মের একটা শর্টকাট এখানে দেয়া আছে। তো আমরা এই শর্টকাটটি কপি করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করার পরে যেটা বলছিলাম যে আমরা এখানে সেটা পেস্ট করলে সেই ফর্মটি এখানে দেখা যাবে। তো এটি করার জন্য আমরা এলিমেন্টরের সহায়তা নিতে পারি। আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। ক্লিক করলে সরাসরি আমরা গ্রাফিক্যাল মোডেই চেঞ্জ করতে পারবো। তো এখানে কোনো কিছু পরিবর্তন না করে আমি সরাসরি এখানে এডিটে গিয়ে সরাসরি আমি এই যে বাঁ পাশ থেকে আমি এখানে শর্টকাটটাকে পেস্ট করতে পারি, পেস্ট করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি চলে আসছে। তো এটাকে আমি পাবলিশ করছি। করার পরে আমরা ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আবার ভিজিট সাইটে যাচ্ছি। যাওয়ার পরে আমরা কন্ট্যাক্টে ক্লিক করছি। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্মটি চলে আসছে। তো এগুলো আমরা আস্তে ধীরে একটু সাজিয়ে গুছিয়ে নিব, আমরা আমাদের মতো করে অ্যালাইনগুলো ঠিক করে নিব। আপনারা একটা কাজ করতে পারেন, সরাসরি এই কন্ট্যাক্ট ফর্মটি যদি ঝামেলা মনে হয় যে এখানে এত কিছু রয়েছে, এটা বাদ দিতে সময় লাগবে, তো সরাসরি আমরা একটা পেজ ক্রিয়েট করে সে পেজে সরাসরি এই কন্ট্যাক্ট ফর্মটা বসিয়ে দিতে পারি। তো এটি থাক বোঝার সুবিধার্থে। কন্ট্যাক্টের পাশে আমি আরেকটি পেজ তৈরি করব, সেই পেজের নাম হবে কন্ট্যাক্ট আস। এটা শুধু কন্ট্যাক্ট, পাশেরটি কন্ট্যাক্ট আস। তাহলে এটি করতে গেলে আমাদেরকে ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে পেজ দেখতে পাচ্ছি, পেজে ক্লিক করব, করার পর অ্যাড পেজ, অর্থাৎ আমরা একটা পেজ তৈরি করে নেব। তো এখানে আমি পেজের নাম দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট আস, যেটা বলছিলাম কন্ট্যাক্ট আস। এরপর আমরা কী করতে পারি, ওই যে শর্টকাটটা নিয়েছিলাম সেটি আমার ক্লিপবোর্ডে কপি করা রয়েছে, তো আমি এখানে এটাকে পেস্ট করতে পারি। পেস্ট করলে কন্ট্যাক্ট ফর্মটা এখানে চলে আসবে স্বাভাবিকভাবেই। এবার আমরা এটাকে পাবলিশ করব, আবার পাবলিশ। তো এটা পাবলিশিং হচ্ছে। হওয়ার পরে আমরা যদি একটু এটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই পেজটা কিন্তু এখানে আসেনি। তো এটাকে আসলে এই মেনুতে আনতে হবে। তো আমরা পূর্বেই দেখেছিলাম কিভাবে এটা আনতে হয়। তো যাই হোক, আমরা আবার দেখছি। তো এখান থেকে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস, এখানে আসব। আসার পরে যেহেতু আমরা একটা পেজ তৈরি করেছি, আমরা চাইলে এখানে ভিউয়ালে ক্লিক করে সেই পেজটা দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কন্ট্যাক্ট আস এটি। তো এটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা অ্যাড টু মেনুতে দিয়ে দেব। তো দিলে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্টের পরে কন্ট্যাক্ট আস। মূলত এটা হচ্ছে এলিমেন্টারের কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট আস আমাদের নিজস্ব তৈরি করা পেজ। তো এটাকে আমরা সেভ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি আমাদের এই হোম পেজে আসার পরে আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্টের পরে কন্ট্যাক্ট আস পেজটি
দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সেই কন্ট্যাক্ট ফর্মটি শো করছে। তো মূলত এইভাবেই কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে অ্যাড করতে পারি। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।